দর্শক, গত ১.৫ বছর ধরে আমরা বাংলাদেশের রাজনীতিতে একটা স্লোগান খুব করে শুনেছি, ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা। এই স্লোগান যারা দিয়েছেন তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন সব সময়, এবং সেটা কখনো কখনো পজিটিভ মাত্রা থেকে নেগেটিভ মাত্রায় গিয়েছে। সেটা একেবারে ভারত বিদ্বেষী, ভারত বিরোধিতা, ভারতের সঙ্গে যুদ্ধংদেহী একটা পরিস্থিতি তৈরি করার ব্যাপারও আমরা দেখেছি। ভারতের সেভেন সিস্টার্স ভারত থেকে আলাদা করে দেওয়ার হুমকি আমরা শুনেছি। অন্যদিকে ভারত থেকেও নানা ধরনের বক্তব্য আমরা শুনেছি, দেখেছি গত ১.৫ বছরে। সব মিলিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গত ৫৪ বছরের ইতিহাসে এই সরকারের সময়ই সব থেকে বেশি তলানিতে গেছে, নেই বললেই চলে। ভারত বিদ্বেষী নানা ধরনের বয়ান দেয়া দলগুলো অবশেষে তাদের নির্বাচনী ইস্তেহারে ভারতের সঙ্গে সুসম্পর্কের কথা বলছে। আজকে অন্যতম শক্তিশালী একটি দল জামাত ইসলাম তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে, সেখানে ভারতের সঙ্গে সুসম্পর্কের কথা বলছে তারা। কিন্তু এই কথাটা গত ১.৫ বছরে তারা মাথায় রেখেছিল কিনা, কিংবা তারা যাদের সঙ্গে জোট করেছে নির্বাচনী, সেই জোটের অন্য দলগুলোও মাথায় রেখেছিল কিনা, সেই প্রশ্নও আসছে। আবার আজকে ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকারও দিয়েছেন জামাতের আমির, সেখানেই বা তিনি কি বললেন চলুন একটু জেনে দেখি ইস্তেহারে কি আসলো, ভারতীয় গণমাধ্যমে ভারত বিষয়ে কি বলছেন জামাতের আমির। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারত বিদ্বেষী রাজনীতি করা রাজনৈতিক দল এবং ভারতের বিরুদ্ধে নানা ধরনের কথাবার্তা বলা অবশেষে গত বছরের শেষ দিকে এসে ভারতীয় কূটনীতিবিদদের সঙ্গে গোপন বৈঠক হয়েছিল সেই কথা বিদেশি একটি গণমাধ্যমকে বলা, সংবাদ সংস্থাকে বলা, সেই ব্যাপারগুলো যখন বাংলাদেশের রাজনীতিতে অনেক বেশি আলোচিত, তখন জামাত দেখলাম আমরা তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলো। সেই ইস্তেহারে ভারতের ব্যাপারে পজিটিভ কথা বলা হলো, এবং আরও মজার ব্যাপার হচ্ছে তাদের ইস্তেহারে পাকিস্তানের প্রসঙ্গ নেই, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক কেমন হবে সেই প্রসঙ্গ নেই। ইস্তেহার পাওয়ার পরই এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হচ্ছে। অনেকে বলছেন এটা জামাত ইসলামের রাজনীতির নতুন একটা কৌশল, কারণ ইস্তেহারে পাকিস্তান প্রসঙ্গ আনলে কিংবা ভারত বিদ্বেষী মনোভাব রাখলে সেটা নির্বাচনে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। সাম্প্রতিক সময়ে নারী ইস্যুতে যেরকম নেগেটিভ ইম্প্যাক্ট তাদের উপরে পড়েছে, সেটা আর তারা বাড়াতে চায়নি। চলুন একটু জানি কি বলছে গণমাধ্যম। এনটিভির শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলছে জামাতের ইস্তেহার, ভারতের সঙ্গে হবে সুসম্পর্ক, নাম নেই পাকিস্তানের। ভারতের কথা বললেও পাকিস্তানের নাম নেই। কি বলা হচ্ছে সেখানে? ২৬টি প্রসঙ্গ তারা বলছে, 10টি প্রসঙ্গকে অগ্রাধিকার বলছে, 41টা দফার কথা বলছে। সব মিলিয়ে তারা একটা ইস্তেহার প্রকাশ করেছে আজকে, এবং সেই ইস্তেহারে এনসিপির মতো করেই একটা কমন বিষয় তারা রেখেছে, সেটা হচ্ছে তারা বিজয়ী হলে তরুণদের সামরিক প্রশিক্ষণ দেবে। এই সামরিক প্রশিক্ষণ দেবে তরুণদের, এটা কাদের সঙ্গে যুদ্ধ করার জন্য, সেটা এনসিপির বিভিন্ন সময়ে বিভিন্ন ভাষ্যে কিংবা সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভাষ্যে পরিষ্কার হলেও জামাতের দিক থেকে পরিষ্কার করা হয়নি। কি বলছে এনটিভি? বলছে রাষ্ট্রীয় ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা হবে বলে জানিয়েছে জামাত ইসলামী। নিজেদের নির্বাচনী ইস্তেহারে কথা জানায় দলটি। ইস্তেহারে বেশ কয়েকটি দেশের সঙ্গে সুসম্পর্ক রাখার কথা উল্লেখ করলেও প্রতিবেশী পাকিস্তানের বিষয়ে কিছুই উল্লেখ করেনি দলটি। এটাই তাদের রাজনৈতিক কৌশল। আজকে রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে এক অনুষ্ঠানে জামাতের এই ইস্তেহার ঘোষণা করা হয়। ইস্তেহারে ২৬টি বিষয়ে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। জামাতের পররাষ্ট্রনীতিতে যেসব বিষয় রয়েছে সেগুলো হলো বিশ্বে বাংলাদেশ এবং বাংলাদেশি পাসপোর্টের মর্যাদা বাড়ানো, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক, সেখানে দেশগুলোর নাম লিখেছে তারা ভারত, ভুটান, নেপাল, মায়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও থাইল্যান্ড সহ প্রতিবেশী এবং নিকট প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্পর্ক, ন্যায্যতার ভিত্তিতে শান্তি, বন্ধুত্ব, সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা হবে।
এটাকেই অনেক সমালোচক, অনেক বিশ্লেষক অলরেডি বলতে শুরু করেছেন এটা জামাতের একটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি। এই যে সবগুলো দেশের নামই বলল প্রতিবেশী, কিন্তু সেখানে পাকিস্তানের নাম উল্লেখ করল না। এই উল্লেখ না করাই, অনেকে বলছেন যে এই উল্লেখ না করাই বলে দেয় যে তারা সবথেকে বেশি ভালো সম্পর্ক করতে চায় পাকিস্তানের, সেটা তারা নির্বাচনী ইস্তেহারে বলতে চায় না কারণ নির্বাচনে সেটাতে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। আর ভারত বিদ্বেষী রাজনীতি এতদিন করে আসলেও ভারত বিদ্বেষী রাজনীতি করে যে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা চালানো যাবে না, সেটা তারা হয়তো শেষ মুহূর্তে এসে হলেও বুঝেছে। কারণ এটা খুবই স্পষ্ট, বিরোধী দলের রাজনীতি করা কিংবা একটা রাজনৈতিক দল হিসেবে নানা ধরনের বক্তব্য দেয়া আর রাষ্ট্র পরিচালনা করা, এই দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। রাষ্ট্র পরিচালনা করতে হলে যে দেশটা আপনাকে চতুর্দিক থেকে ঘিরে রেখেছে, প্রতিবেশী যে দেশ, সেই দেশের সঙ্গে সুসম্পর্ক না রেখে যদি খারাপ সম্পর্ক, যুদ্ধের মতো সম্পর্ক তৈরি করেন, তাহলে আপনি কোনোভাবেই রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। এটা রাষ্ট্র পরিচালনার সূত্রে গিয়ে জামাত ঠিকই বোঝে, কিন্তু তাদের গতানুগতিক যে রাজনীতি, সেই রাজনীতিতে আমরা প্রতিনিয়ত দেখি ওই স্লোগান, ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা। কিন্তু একটা সময় যে স্লোগান হয়েছিল মুক্তিযুদ্ধের সময়, ঢাকা না পিন্ডি, সেই স্লোগানের আদলে এখন যে ঢাকা না দিল্লি করা হচ্ছে, মুক্তিযুদ্ধের আদলে ঢাকা না পিন্ডি, এই স্লোগানের ভিত্তিতে কি বলা হয়েছিল, মুক্তিযুদ্ধ বিরোধীরা কি বলেছিলেন, সেগুলো আমরা খুব ভালোভাবে জানি। এছাড়া তারা বলছে মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্কের অগ্রাধিকার, উন্নত বিশ্বের সঙ্গে সম্পর্ক, পূর্ব ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ আমেরিকার সঙ্গে সম্পর্ক, জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থার সক্রিয় সম্পৃক্ততা, আঞ্চলিক সংস্থায় সক্রিয় অংশগ্রহণ, রোহিঙ্গাদের জন্য শান্তি এবং নিরাপত্তা উদ্যোগ, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী সহ নানা বিষয়ে তারা কথা বলছে। ইস্তেহারে যখন ভারতের ব্যাপারে পজিটিভ কথা বলছে, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চাইছে তারা, তখন ভারতীয় গণমাধ্যম দ্য উইকে যে কথাটা বলছেন জামাতের আমির, সেটা খুবই ইন্টারেস্টিং। উইকে দেয়া যে বক্তব্য, সেটা নিয়ে শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, দ্য উইকে সাক্ষাৎকার, জামাত প্রগতিশীল ও মধ্যপন্থী ইসলামী দল, সময়ের সঙ্গে নীতি পরিমার্জন করেছে। কি ভয়ঙ্কর কথা! জামাত নাকি প্রগতিশীল একটা দল, জামাত নাকি মধ্যপন্থী একটা দল, এবং তিনি বলছেন সময়ের সঙ্গে নীতি পরিমার্জন করেছে। অর্থাৎ যখন যে সময় এসেছে, যখন যে কথা বলা উচিত, তখন সেই ধরনের কথা তারা বলেছে। কোনো একটা নীতিতে তারা ফিক্সড থাকেনি, এটা তিনি স্বয়ং স্বীকার করছেন, এবং তিনি জামাতকে প্রগতিশীল দল হিসেবে বলছেন, যেটা একটা ভয়ঙ্কর মিথ্যা কথাই বলা যায়। কারণ জামাত কোনোভাবেই প্রগতিশীল দল নয়। সাম্প্রতিক সময়ে নারী ইস্যুতে, বিশেষ করে এক্স হ্যান্ডেলের পোস্টের কথা তো বাদই দিলাম, সেটা তো হ্যাক হয়েছে তাদের দাবি, এবং তারা আইনানুগ ব্যবস্থাও নিচ্ছে। কিন্তু আল জাজিরার সাক্ষাৎকারে নারী বিষয়ক জামাত আমিরের যে দৃষ্টিভঙ্গি উঠে এসেছে, সেই দৃষ্টিভঙ্গি উঠে আসার পরে যদি তিনি দাবি করেন যে তার দল একটা প্রগতিশীল দল, কিংবা দাবি করেন মধ্যপন্থী দলও, ধরে নেওয়া যায় যে মধ্যপন্থী দলও, তবুও তো সেই দাবিটা আদতে ধোপে টেকে না। কারণ জামাত একেবারে পরিষ্কারভাবে একটা ডানপন্থী দল। মধ্যপন্থী দল হলে অনেক বিষয়ে তারা সহনশীল আচরণ করত। নারী বিষয়ে তাদের যে অবস্থান, সেই অবস্থানটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেই বেশিরভাগ মানুষ বলছেন। আর এই যে দাবি, উইকের সাক্ষাৎকারে দাবি করছেন যে প্রগতিশীল দল জামাত, এটা বেশ ভবিষ্যতে হয়তো এটা নিয়ে হয়তো আজকে থেকে আলোচনা শুরু হবে, এবং এটা ভবিষ্যতে হাসির খোরাক জোগাবে যে জামাত ইসলামও বলে তারা প্রগতিশীল দল। রাজনীতিতে আমাদের অনেক কথাই শুনতে হবে। শুধু আজকে জামাতের প্রসঙ্গে বলছি, কালকে বিএনপি ইস্তেহার দিলে বিএনপির প্রসঙ্গে আলোচনা হবে। এই রাজনৈতিক দলগুলো রাজনীতির স্ট্যান্ডবাজি যে বাংলাদেশে ঐতিহাসিকভাবে বিএনপি, জামাত, আওয়ামী লীগ সহ বিভিন্ন দলগুলো এবং নতুন গড়ে ওঠা যে এনসিপি, তারাও যে রাজনৈতিক স্ট্যান্ডবাজি শিখে গেছে, এই স্ট্যান্ডবাজি, এই যে পুরনো বন্দোবস্ত, এখান থেকে কোনো দলই আদতে বেরোতে পারবে বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না।
যদি বেরোতে পারে সেটা হবে বাংলাদেশের রাজনীতির জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।